আমেনা খালা। করবীর যেন বিশ্বাস হতে চায় না লাশটি তার আমেনা খালার। কই, একটু আগেই তো সে আমেনা খালার সাথে কথা বলল। আমেনা খালা তাকে কতই না আদর করলেন। ওর কি মতিভ্রম হচ্ছে, ভুল দেখছে কি? নাহলে আধা ঘন্টা আগেও যে মানুষটার চোখের সামনে দেখলো, সেই মানুষটা কিভাবে লাশ হলো? এটা কি আদৌ সম্ভব? করবীর ভাবনার মাঝে কেউ একজন ছুটে এসে আকস্মিক জড়িয়ে ধরল তাকে। করবীর ভাবনা ছুটল, বিস্ফোরিত নয়ন যুগল মেলে সে বুকের মাঝে থাকা মানুষটার দিকে চাইল। বিন্দু মেয়েটা জাপটে ধরেছে তাকে, কেমন হাউমাউ করে কাঁদছে মেয়েটা। করবীর মায়া হলো, হাত রাখলো বিন্দুর মাথায়। অবাকের ছায়া কণ্ঠে ধরে রেখে উদাস কণ্ঠে শুধালো, খালার কি হয়েছিল, কিভাবে হলো? বিন্দুর কাঁদতে কাঁদতে দম বন্ধের উপক্রম হলো। উত্তেজিত কণ্ঠে বলল, জানি না আপা, জানি না। কাল রাইতেও দেখলাম সুস্থ আছে, কিন্তু আজ সকালে ঘুম থেকে জাগতেই গিয়া দেখি আম্মার নড়ে চড়ে না, ঠান্ডা হয়ে আছে তার শরীর। আমার আম্মা আমারে ফাঁকি দিল আপা। আমার আম্মা আমার একলা কইরা দিতে পারলো কও? করবীর ভীষণ কান্না এলো, বাঁধ ভাঙা কান্না। যতদিন যাবৎ চেনে আমেনা খালাকে, মহিলা রাগী কিন্তু ভীষণ ভালো। করবী মায়ের আদর চিনত না, আমেনা খালা শিখিয়েছিল সেই আদর। অথচ সে মানুষটা নাকি আর নেই। তার কিছুক্ষণ আগেও তো যে মানুষটার সাথে তার এত কথা হলো। বিন্দুর কান্নার দাপট বাড়ল, কাঁদতে কাঁদতে কত কথা বলল। কোনো গরমে বিন্দু গ্রামের এক বাড়ি থেকে আম চুরি করেছিল বিধায় তার আম্মা তার হয়ে ঝগড়া করেছিল। কোন শীতে বিন্দুর ভীষণ জ্বর হয়েছিল বিধায় আম্মা সে ভোরের কুয়াশায় খালি পায়ে হেঁটে মেয়ের নামে মানত করতে গিয়েছিল শীত উপেক্ষা করে। শীত গ্রীষ্মর সব গল্পই বলল, গলিতে ভিড় ধীরে ধীরে কমল। বিন্দুর আহাজারি নীরবে শুনল করবী। আটকালো না মেয়েটাকে, ছোট্ট হুতুমুখী ভীষণ কান্না। মৃত্যুর মতন ভারী শব্দটাও যেন বাচ্চা মেয়েটি উপলব্ধি করতে পারছিল। করবী কেবল একধানে তাকিয়ে রইল খালার ফ্যাকাশে মুখটার দিকে। সবটাই যেন মিথ্যা মনে হচ্ছে তার। চোখের সামনে কত স্নেহের দৃশ্য ভেসে উঠল। একবার করবীর হাত পুড়ে গিয়েছিল রান্না করতে গিয়ে, খালায় দুনিয়ার ছুটাছুটি করেছে তাকে নিয়ে, যার জন্যে খালার এক বাসার কাজও ছাড়তে হয়েছিল অতিরিক্ত বন্ধ দিয়েছে বলে। আবার কখনো কখনো খালা শুটকি ভর্তা করে করবীকে ডেকে পাঠাতেন। করবী গেলে পাটার মাঝে ভাত মেখে করবী বিন্দু এবং হুতুমকে মুখে তুলে খাইয়ে দিতেন। আবার আদর করে বলতেন, পাটা মোছা ভাত যেই মজা, তুমি নাইলে বিন্দু করে খাওয়াইতে পারি না। তোমার তো এইটা খুব পছন্দের। আবার কোনোদিনও যদি মাছ রান্না হতো বিন্দুদের ঘরে, করবীর জন্য এক টুকরা হলেও রাখতো। সব সুন্দর স্মৃতি ভেসে উঠল চোখের উপর। ভুল করেও কোনো খারাপ স্মৃতি আশেপাশেও এলো না। মৃত্যু কত পবিত্র, সে যাকে ছুঁয়ে যায় তার সকল খারাপ কাজই মানুষ ভুলে যায়। লাশের সামনে দাঁড়িয়ে কখনো মানুষ সেই মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ কথা ভাবতেও পারে না। ধীরে ধীরে দিন গড়িয়ে রাত হলো। লাশ নেওয়ার মতন মানুষ বিন্দুদের এই শহরে নেই। সেই ভাবনায় যখনই করবীর মন ভীত হলো, ঠিক তখনই হিরণ উপস্থিত। সাদা পাঞ্জাবি পরনে তার সাথে আরো ছেলেপুলেও এসেছে। হিরণ আজ চোখে চোখ রাখেনি, এসেই মাথা নিচু করে এক সাইডে দাঁড়ালো। তার সঙ্গের একটা ছেলে এসে করবীকে ডাকলো, আপু, লাশটি তো নিতে হবে, রাত হচ্ছে। আমরা সব বন্দোবস্ত করে এসেছি, আপনারা অনুমতি দিলেই নিয়ে যাব। করবী উত্তরের আশায় তাকালো বিন্দুর দিকে। মেয়েটা কাঁদতে কাঁদতে ক্লান্ত, প্রায় চোখ ফুলে গেছে অনেক, কিন্তু কণ্ঠে তেজ। হিরণ ভাইয়ের সাহায্য লাগবো না, হে যেন এইখান থেকে চলে যায়। হিরণের চোখ অত্যাধিক লাল, সেই লাল আস্তরণের নিচে তুমুল অনুশোচনা গ্রাস করে আছে। করবী বুদ্ধিমতী, বিন্দুর চেয়ে তার বয়স বেশি, তার বোঝার ক্ষমতাও বেশি। হিরণের প্রতি বিন্দুর অভিমান আছে, আর তার হলো রাগ আছে। অভিমানের চেয়ে রাগের তেজ বেশি, তবুও করবী এই মুহূর্তে কোনো রকম রাগারাগিতে গেল না, বরং বিন্দুকে আগলে ধরল, ভরসা দিল, খালার শেষ কাজটা ভালোভাবে সম্পন্ন হোক বিন্দু, এখন জেদ দেখাস না। বিন্দুর অভিমানী চোখ টলমল করে উঠল, ঠোঁট ভেঙে কেঁদে বলল, এই হিরণ ভাইয়ের লাইগা আমার আম্মা কয়টা দিন অনুশোচনা পুইরা মরছে। প্রতিদিন খালি কইছে, বিন্দু মা, বিন্দুরে মাহারা মাইয়াটারে এমন সবার সামনে সম্মানহানি কইরা আমি বড় পাপ করছি। আমার এই পাপের ক্ষমা হইব না। মাইয়াটার ফুলের মতো পবিত্র সুন্দর আমার আমার লাইগা তার চরিত্র নিয়ে এলাকার মানুষ খারাপ কথা কওয়ার সাহস পাইছে। আমার এই পাপ আল্লাহ ক্ষমা করব না। এইসব বইলা কয়টা দিন আম্মা কত অনুশোচনা করছে গো আপা। আমার আম্মা এই অনুশোচনায় তো মরল। আপা, তুমি আম্মাটারে মাফ কইরা। করবী ও বিন্দুর কান্নায় সাথী হলো, ভেঙে আসা কণ্ঠে বলল, আমি খালারে ক্ষমা করে দিছি বিন্দু, তুই এসব বলিস না। বিন্দুকে থামিয়ে করবী অনুমতি দিল হিরণকে। হিরণ লাশের খাটটা ধরতে নিয়েও থেমে গেল, হাঁটু মুড়ে বসলো বিন্দুর সামনে। বিন্দুর দুহাত আঁকড়ে ধরল নিঃসংকোচে। হিরণ কাঁদছে, অনুতপ্ত স্বরে বলল, আমার ক্ষমা করিস বিন্দু, আমি পাপী মানুষ, আমার ক্ষমা করিস।
মায়ের লাশ কাঁধে নেওয়ার যন্ত্রণা অনেক, সে যন্ত্রণা আমি জানি। তুই কাঁদিস না বিন্দু, আমরা আছি সবাই তোর লগে। হিরণ কথা শেষ করতেই বিন্দু স্থান কাল পাত্র বলে ধপ করে জড়িয়ে ধরল হিরণ ভাইকে। কি সে কান্না মেয়েটার! হিরণ আজ বাধা দিল না। বেশ খানিকক্ষণ কান্নার পর করবী বিন্দুকে টেনে নিল নিজের কাছে হিরণের ইশারায়। অতঃপর লাশ নিয়ে হিরণরা যাত্রা শুরু করলো। বিন্দুর কণ্ঠ যেন ছিঁড়ে যায়, এমন চিৎকার করলো মেয়েটা, কাঁদলো করবীও। এক হাতে বিন্দু আর এক হাতে হুতুমকে জড়িয়ে রাখলো সে। বিন্দুর সে কি আহাজারি! আম্মা, হো আম্মা, তোমারে কখনো সুখ দিতে পারি নাই। আমি তো জানি তুমি কত কষ্ট নিয়ে পৃথিবী ছাড়লা। আম্মা, আমি তোমারে অক্ষম সন্তান গো আম্মা। আমার জন্য গ্রাম ছাড়লা, এখন ছাড়লা পৃথিবী। আমি তোমারে এমনই অশান্তি দিলাম জীবনে। হুতুম মেয়েটা করবীর পেট জড়িয়ে কাঁদলো, বারবার করবীকে প্রশ্ন করলো। বিন্দুর মা তো সইলা গেল, এখন আমার ঘুম না এলে কে ঘুম পাড়াইব? বানির মা, মানুষ মইরা যায় কেন? আল্লাহ কি জানে না মানুষ মইরা গেলে আমাকে কষ্ট হয়? করবী সান্ত্বনার ভাষা পেল না। হিরণদের ভিড় কমতেই করবী খেয়াল করলো দূরে দাঁড়িয়ে হাসছে আমেনা খালা। পান খাওয়া দাঁত তার, কি নিখাত হাসি। দুহাতে বিদায় নিচ্ছে, চোখ দিয়ে ইশারা করে কি যেন বলছে। করবী ফেল করে সেখানে তাকিয়ে রইল। ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকা আমেনা খালাই তো এখানে দাঁড়িয়ে আছেন। করবী নীরবে দেখলো তার হাতে যেন হুতুমার বিন্দুর দায়িত্ব দিয়ে খুশি হলেন মানুষটা। করবী জানে খালাকে কেবল সেই দেখতে পাচ্ছে, কিন্তু কিভাবে তার উত্তর নেই, কারণ আধ্যাত্মিক কিছু জিনিসের কখনো বিশ্লেষণ হয় না। সকাল হতেই চুলায় চায়ের পাত্র উঠেছে। তিমিরদের আবার চা ছাড়া সকাল ভালো কাটে না। ড্রয়িং রুমে টিভির শব্দ শোনা যাচ্ছে। বিদিশায় টিভি অন করে রেখেছে, এটা ওর প্রাত্যহিক অভ্যাস। যখন ওর কাজ করার সময় আশেপাশে কেউ না থাকবে তখনই ও টিভি অন করে রাখে। এতে ওর মনে হয় যে ওর সাথে কেউ কথা বলছে, ও একা নয়। আজ আবার কাজের আন্টিও আসেননি, তাই ও আরও একা হয়ে গিয়েছে। তার উপর তার শাশুড়ির বাতের ব্যথা বেড়েছে, সেজন্য ভদ্রমহিলার বিছানা থেকে নড়তে পারছেন না। তন্মধ্যে ওদের বাড়িতে থাকা ল্যান্ডফোনটি বেজে উঠল। সচরাচর ল্যান্ডফোনে তেমন কেউ কল দেয় না। আধুনিকায়নের যুগে যেখানে স্মার্টফোন ব্যবহার হয় হাতে হাতে, সেখানে ল্যান্ডফোনেরই বা কী প্রয়োজন পড়ে? ফোনটা কেবল ঐতিহ্য ধরে রাখার জন্যই রাখা, কেমন নবাবিয়ানা প্রকাশ পায়। বিদিশা টিভির শব্দ প্রথমবার শুনতে পেল না, কিন্তু দ্বিতীয়বার ঠিক শুনল। দ্রুত ছুটে গিয়ে রিসিভ করলো ফোনটা। তখনই অপর পাশ থেকে ভেসে এলো মেলির মৃদু কণ্ঠ। হ্যালো। মেলি কণ্ঠটা বড় পরিচিত ঠেকলো বিদিশার কাছে, কিন্তু ঠিক ঠাহর করতে পারলো না কার কণ্ঠ। তাই সে শুধালো, কে? ভাবি বলছেন? জবাব এলো। বিদিশা এবার চমকালো। মেলি কণ্ঠের অধিকারিণী তাহলে তাকে চেনে। বিদিশা কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ। ভালো আছেন ভাবি? এই তো ভালো। কে বলছিলেন ঠিক চিনলাম না। আমি আশাবীর, তিমিরের। বাকি কথাটুকু সম্পূর্ণ হতে দিল না বিদিশা। চোখ মুখ শক্ত করে বলল, আপনি ভাইয়ার কেউ না? এই নাম্বারে কেন কল দিয়েছেন? বিদিশার হুট করে কণ্ঠ বদলে হয়তো অপরপক্ষ কিঞ্চিত বিস্মিত হলো। কিছুক্ষণ মৌন থেকে বলল, কেউ না তা তো জানি, আসলে কল দিয়েছিলাম ভিন্ন কারণে। সেদিন কলেজে গিয়েছিলাম আমার ইন্টারের মার্কশিট সার্টিফিকেটগুলো আনতে, কাগজগুলো দরকার, কিন্তু কর্তৃপক্ষ হেয়ালি করেছেন। আমার খুব দরকার সেগুলো। ভেবেছিলাম তিমির তো পুরনো স্টুডেন্ট, তা ও আবার ভার্সিটির। তিমির একটু ব্যবস্থা করে দিলে কাগজপত্রগুলো দ্রুত পেতাম। ভাইয়া এখন এই শহরে থাকেন না, তাছাড়া আপনারও তো এ শহর ছেড়েছিলেন, আবার এলেন কেন? ভয় পাবেন না, শহর ছেড়ে দিয়েছি। আবার শহরে এসেছি বলে ভাববেন না মানুষদের কাছেও ফিরে আসব। শহর আমাকে ভুলেনি, তার স্মৃতিতে আমি আজও ভীষণ সতেজ, তাই তার কাছে আসতে হয়েছে। মানুষের মনের ক্ষেত্রে তো তার হয় না, মানুষের চোখের আড়াল হলেই মনের আড়াল করে ফেলে, তাই ফিরে আসার চান্স নেই। তাছাড়া সংসারের শিকল আমার বহুদূর চলে গিয়েছে, সেটা ছিন্ন করে আসা সম্ভব না। কিন্তু আপনার বাতাসও এই শহরে বইলে কিছু মানুষের বেঁচে থাকা দায় হয়ে যাবে, বোঝেন না এটা? ভাবি, যদিও আপনি আমাকে দোষীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, কিন্তু দুনিয়া জানে আমি শেষ বেলা অবধি যুদ্ধ করেছি। কারো বেঁচে থাকার দায় করার কোনো ইচ্ছা আমার কখনোই ছিল না। যাই হোক, রাখছি তবে। আর কখনো কল দেবেন না। চিন্তা করবেন না, দিব না। আমি কারো জীবনের কাঁটা হতে চাইনি, ফুল হয়েই থাকতে চেয়েছিলাম ভাবি। কথাটা শেষ করে বিনা অপেক্ষায় মেয়েটা ফোন কাটলো। বিদিশা দাঁড়িয়ে রইল স্থির। সে আশা বড়িকে এভাবে বলতে চায়নি। মেয়েটাকে সে কখনোই সামনে থেকে দেখেনি, ছবি দেখেছে অনেকবার, আর দু একবার মেয়েটার গান শুনেছিল তিমিরের ফোনে। সে আসার আগেই আশা বড়ির চ্যাপ্টার এই পরিবারের থেকে মুছে গিয়েছিল।
তাই নতুন করে আর পরিচয় হওয়া হয়নি। নিজের স্থির ভাব কোনো মতে ধামাচাপা দিয়ে রান্নাঘরে গিয়ে তেল গরম করলো সে। শাশুড়ির পায়ে মালিশ করার জন্য তেল গরম করেই শাশুড়ির ঘরে প্রবেশ করলো সে। ভদ্রমহিলা তখন চোখের উপর হাত দিয়ে শুয়ে আছেন, ঘুমিয়ে গিয়েছেন কিনা বোঝার উপায় নেই। বিদিশা শব্দহীন মাটিতে গিয়ে বসলো, হাত রাখলো শাশুড়ির পায়ে। ঠিক তড়াক করেই তখনই উঠে বসলো তাসনিম বেগম, কণ্ঠস্বর তার গম্ভীর। কে কল করেছিল? বিদিশা ভড়কালো না মোটেও, বরং নরম কণ্ঠে বলল, আশা রবি। তুমি তক্ষুনি কয়টা কড়া কথা কেন বললে না ওকে? শাশুড়ির তেজিয়ান কণ্ঠের বিপরীতে হাসলো মেয়েটা, বলল, কতটুকু কড়া কথা বলবো মা? যতটুকু কড়া কথা বললে মানুষ একজন মানুষকে ছাড়ার ক্ষমতা রাখে, ততটুকু কড়া কথা আপনি তাকে বহু বছর আগেই তো বলে ফেলেছিলেন। তাসনিম বেগম তার পুত্রবধূর এহেন শীতল অথচ তীক্ষ্ণ কথায় হতভম্ব হলেন। তুমিও কি আমাকে দোষ দিচ্ছ? বিদিশা জবাব দিল না, স্থির দৃষ্টিতে তার শাশুড়ির পায়ের দিকে তাকিয়ে। নরম হাতে সেখানে অবিরাম মালিশ করে যাচ্ছে। তাসনিম বেগম তখনও প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছেন। বেশ খানিকটা সময় পর বিদিশা উত্তর দিল, আপনি সন্তানের ভালোই চেয়েছিলেন আমি জানি মা, কিন্তু কী লাভ হলো সে ভালো চেয়ে? বড় ছেলে তো রাগ করে দেশের বাহিরেই চলে গেল, ছোটজন যাও আপনার কাছে রইল, তাও যোজন যোজন দূরের হয়ে। শেষ পর্যন্ত সবার ভালো করতে গিয়ে কেমন নিষ্ঠুর করে দিলেন সম্পর্কগুলো, সেই আফসোস থাকবেই মা। বিদিশার কথা শেষ হতেই তাসনিম বেগম মেয়েটার হাতটা টেনে ধরলেন, আফসোস করে বললেন, আর কার সাথে কি অন্যায় করেছি আমি জানি না, তবে তোমার সাথে আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। বিদিশার কথা বলল না, তাকিয়ে রইল খুব দূরে নির্নিমেষ। সেই গ্রাম, সেই নতুন প্রেমে পড়ার ক্ষণ ভেসে ওঠে স্মৃতির পাতায়, যা আজ নিছক গল্প। দৃষ্টিরা তার মৃত। করবী নিজের হাতে হুতুমকে গোসল করিয়ে দিয়েছে আজ। নতুন একটা ফ্রক পরিয়েছে, বাচ্চাটা এতেই ভীষণ খুশি। সবুজ রঙের ফ্রকটা পরে ছুটে বেড়াচ্ছে এখানে সেখানে। খেলার চলে ভুলে গিয়েছে প্রিয় মানুষ হারানোর শোক। কিন্তু বিন্দু বাচ্চা নয়, তাই নতুন ফ্রক কিংবা কোনো বাহানায় মেয়েটার শোক ভুলানো সম্ভব হচ্ছে না। কেমন উদাস থাকে অতটুকুন মেয়েটার মন। ঝলমল করে হাসে না, হাসতে হাসতে গড়িয়ে পড়ে না তার উপর। তবে এ শোকও দেখায় না আড়ম্বরপূর্ণভাবে, কেঁদে কেটে বালিশেও ভেজায় না, কেবল চুপ করে থাকে। আজ করবী ভেবেছে শপিং করতে যাবে। বিন্দুর শাড়ি পছন্দ, কিন্তু কখনো মেয়েটা কোনো শাড়ি পরেনি, তাই করবী ওর জন্য শাড়ি আনবে। একদিন আমেনা খালাই বলেছিলেন বিন্দুর শাড়ির প্রতি আলাদা আগ্রহ, আর বিন্দুও একদিন বলেছিল সে শাড়ি পরবে। হিরণ ভাই পাঞ্জাবি পরবে এবং দুজনে ঘুরতে যাবে। হয়তো এই একটা উপায়ে মেয়েটাকে খুশি করা যাবে। যেমন ভাবনা তেমন কাজ। করবী তার ঘরের মোটামুটি রকমের আলনাটা বিক্রি করে দিল। কাঠের আলনা কেনার সময় কিনেছিল 11,500 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করলো মাত্র 2370 টাকায়। করবীর হাত পাকা তেমন টাকা নেই, তাই শাড়ি কেনার টাকাটা জুগালো বড় মায়া ত্যাগ করে। আলনাটা তার ভীষণ পছন্দের ছিল কিনা, একটা পছন্দ ত্যাগ করে আরেকটা পছন্দের কাজ করবে, তাতে আফসোস কিসের? বিন্দু তার শখের মানুষ, মেয়েটার সুখের জন্যে সে সব করবে। বিন্দু এবং করবী মিলে বড় রাস্তায় গেল। শপিং মল থেকে একটা শাড়ি কিনলো, তার সাথে মিলিয়ে পাঞ্জাবিও কিনলো। শপিং করে বের হওয়ার সময়ই পেছন থেকে তার ডাক ভেসে এলো। কবরী না? করবী পেছনে ফিরে তাকালো। এক দেখায় চিনতে পারলো না মুখটা। কিছুক্ষণ ভেবে অতঃপর বলল, চিনলাম না যে। বোরখা পরিহিতা নারীটি তখন এগিয়ে এলো করবীর দিকে, হাসি হাসি কণ্ঠে বলল, আশা বীর চিনেছো? করবী কতক্ষণ ভাবলো, তারপর হুট করে মনে পড়তেই হাসলো খানিক। আশা, ভালো আছেন? আপনাদের ছোট্ট করবী ভালো আছে? আশা বড়ি হাসলো, জবাব দিল, ছোট করবী বড় হয়েছে, ভালো আছে। তারপর আরো টুকটাক কথা আদান প্রদান হলো তাদের ভেতর। আদান প্রদান হলো বাড়ির ঠিকানা এবং নাম্বারও। করবী প্রস্থান নিল বিদায় জানিয়ে। আশা তাকিয়ে রইল সে প্রস্থানের দিকে। সে মনে মনে কত খুঁজেছিল মেয়েটাকে, অবশেষে পেল। অপরদিকে করবী বের হয়ে হিরণকে কল দিল, গম্ভীর কণ্ঠে বলল, যার জন্য জ্ঞান দিতে পারবেন একবার বলে দেখো, জান দিয়ে দেব। হিরণের কথার বিপরীতে তাচ্ছিল্য হাসলো করবী। আরই মানহানি করতে একবারও ভাবেননি? যাই হোক, আমি চাই আমার জন্য আপনি আরেকবার ভালোবাসুন অন্য কাউকে, যে আপনাকে আপনার চেয়েও বেশি ভালোবাসে। করবীর উত্তরে নীরব হয়ে গেল হিরণ। এরপর হতাশ স্বরে বলল, জান দিয়ে দেব বলাতে সত্যি সত্যি যে জান কেড়ে নিতে চাইবে তা ভাবিনি। তোমার রেখে অন্য কাউকে ভালোবাসা আমার কাছে প্রাণ বিসর্জন দেওয়ার মতোই নিষ্ঠুর। বিসর্জনের ব্যথা আমি সইতে পারব না। গোধূলি নেমেছে অম্বরের বুকে, কমলা রঙের গোধূলি। ঝকঝকে আকাশ, স্নিগ্ধ বাতাসে ভরপুর চারপাশটা। করবী, বিন্দু, হুতুম, হিরণ, করবীর বাবা, বাণী সকলে মিলে এসেছে নদীর ধারে ঘুরতে। নদীর অপর পাশে একটা পরিত্যক্ত ব্রিজ আছে, যেখানে সন্ধ্যা হলেই রং বেরঙের আলো জ্বলে ওঠে, আড্ডা বসে আনন্দের। তৈয়ব হোসেন বসলেন নদীর ধারে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে তার সমস্যা হয় কিনা
এলাকার আরেকজন মুরব্বী বন্ধু পেতেই তার গল্প জমে উঠল। করবী বাকিদের নিয়ে উঠল ব্রিজে। বিন্দুর পরনে শাড়ি, নীল রঙের শাড়ি, হালকা নীলে মেয়েটার কৃষ্ণাঙ্গ ঝলমল করে উঠছে যেন। বিন্দুর গোপনে এমন রূপ আছে তা কখনো তার সাদামাটা আস্তরণের ভেতরে থেকে বোঝা যায়নি। ব্রিজে উঠতে পেরেই যেন আনন্দের সীমা রইল না হুতুম বাণীর। বিন্দুর ভেতর থেকে উদাসীনতা তখনও কাটেনি। হিরণের পরনে সে চিরায়ত পোশাক, বুক খোলা কালো শার্ট, তার ভেতরে সাদা টি শার্ট, জিন্স, সুন্দর চুলগুলো এলোমেলো। সকল নীরবতা ভেদ করে হিরণ বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।